আমাদেরকে জানতে হবে আমাদের হাতে সময় খুবই কম। একটা সময় আসতে যাচ্ছে জীবনে, যেই সময় একদম খুব কঠিন হবে, তবে যাবে জানা থাকলে সেখানে একটু উতরিয়ে ওঠা যাবে। তো জীবনের এই হার্শ রিয়েলিটির এই ফেজটা শুরু হয় আপনার ইন্টার কমপ্লিট করার পর। এবার দ্বিতীয় ধাপটা আসে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওর কোনো স্ক্রিপ্টিং নেই, আজকের ভিডিওর কোনো প্ল্যানিং নেই। আজকের ভিডিওটা হচ্ছে গল্প বলার ভিডিও, একটা সার্ভাইভাল মেকানিজম, কিন্তু এটা গল্প। এটা আমার জীবন থেকে উপলব্ধ করা সিচুয়েশনের গল্প। তবে আজকের গল্পের একটা টাইটেল আছে, সেটা হচ্ছে নিজের একটি জগৎ তৈরি করুন। যদি আপনি নিজের জগৎ তৈরি না করেন, তাহলে আপনি অন্যের জগতে বারবার ঢুকে যাবেন এবং তার জগতের অংশ হয়ে যাবেন, এবং সেটা আপনি একসময় বুঝতেও পারবেন না। এবং তার জগৎ আস্তে আস্তে বড় হবে, কিন্তু আপনার জগতের কোনো অস্তিত্ব থাকবে না। এবং যখন আপনার জগতের অস্তিত্ব থাকবে না, তখন আপনি অস্তিত্বহীনতার সংকটে ভুগবেন, এবং এই কারণে নিজের জীবনের কোনো লক্ষ্য বা কোনো কিছু নির্ধারণ করতে পারবেন না। আমার এই টপিকটার রিয়েলাইজেশন এসেছে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তো তার সাথে কনভারসেশনেই আমার মাথার মধ্যে আসলো যে এটা একটা খুব কঠিন বিষয়, যেটা নিয়ে আলোচনা আসলে কখনোই করা হয় না। আর বাংলাদেশের আসপেক্টে এই রিয়েলাইজেশনটার সেক্টরটা সবাই ফেস করে, এবং যখন সবার জীবনের ওই সময়টা উতরে যায়, মানুষ যখন ওই ডিফিকাল্ট ফেজটা পাড়ি দিয়ে যায়, তখন সবাই জীবনযুদ্ধে ব্যস্ত হয়ে যায়, অথবা তার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে যায়, অথবা সে ভালো থাকে, সে এই বিষয়টা নিয়ে আর খুব তেমন একটা আলোচনা হয় না। তো জীবনের এই হার্শ রিয়েলিটির এই ফেজটা শুরু হয় আপনার ইন্টার কমপ্লিট করার পর। একজন স্টুডেন্ট যখন এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করে, তারপরের যে জীবনের একটা কঠিন সময় শুরু হয়, তখন জীবনের প্রথম ফার্স্ট ইয়ানাফসি কিয়ামতের সেই ময়দানের মতো সিচুয়েশন হয়। আপনি কোথায় ভর্তি হবেন, বিশ্ববিদ্যালয়ের জীবন কোথায় শুরু করবেন, অনার্স কোথায় করবেন, মেডিকেলে পড়বেন নাকি অ্যাডমিশনের স্টুডেন্ট হবেন, অ্যাডমিশন কোথায় নেবেন, এবং বিশ্ববিদ্যালয়ে পাবলিকে পড়বেন নাকি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বেন, না ন্যাশনালে পড়বেন না প্রাইভেটে পড়বেন, সে এক কঠিন যুদ্ধ। এবং সেই যুদ্ধে মোটামুটি 1 বছর কারো সময় লাগে, আমার লেগেছিল 2 বছর। এবং 2 বছর আমি আশেপাশে কারোর কথা চিন্তা করার সময় পাইনি। এবং যখন খবর পাচ্ছিলাম যে আমার বন্ধু বান্ধবীরা অনেক ভালো ভালো জায়গায় বিভিন্নভাবে সেটেল হচ্ছে বা টিকে যাচ্ছে, আমার একটা অস্তিত্বহীনতার সিচুয়েশন তৈরি হয়েছিল। এবং সেই সময় আমার মনে আছে, আমি আমার অ্যাডমিশনের টাইমে কিছু কিছু রাত 17-18 ঘন্টা আমি পড়তাম। সকালবেলা আমি উঠে চলে যেতাম পাবলিক লাইব্রেরিতে, 6টার দিকে লাইন ধরে গিয়ে সেখানে গিয়ে পড়তাম। এবং আমার রুমমেট ছিল একজন বাংলাদেশ ব্যাংকের অফিসার। তো সেই আপা রাতে আসতো, উনি জব করতেন, তো ওনার ঘুমে ডিস্টার্ব হবে, আমি রাতের বেলা লেপের বা কম্বলের নিচে গিয়েও হয়তো বসে বসে আমি বইটা পড়ার চেষ্টা করতাম। এইভাবে করে ওই সময়ের অস্তিত্বে নিজেকে বারবার বারবার বিভিন্ন ভর্তি পরীক্ষার মধ্যে ফেলেছি, কিন্তু ওই সময় আমার কেউ ছিল না। আমার যত ছোটবেলা থেকে অর্জিত যত ছোটবেলার বন্ধু বান্ধব, এবং এটা আমার কেন, আমার সবগুলো বন্ধু বান্ধবীর এই ফেজটা জীবনে গিয়েছে। এবং ওই সময়টা যারা হচ্ছে যে হতাশ হয়নি এবং যুদ্ধের জন্য কোমর বেঁধে নেমে গেছে, তারা সবাই আজকে সফল। আজকে আমার সব বন্ধু বান্ধবরা তারা অনেক ভালো ভালো অবস্থানে আছে। বেশিরভাগই ডাক্তার, তারপরে হচ্ছে ইউনিভার্সিটির শিক্ষক, বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা, উচ্চপদস্থ, কেউ দেশের বাইরে পিএইচডি করতেছে। কিন্তু ওই টাইমটাতে আমরা সবাই একটা এমন কঠিন সময় দেখেছি যে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের দিকে গিয়ে আবার সবাই সবাইকে খুঁজে বের করে রিইউনাইটেড হয়েছে। এটা ছিল লাইফে ফার্স্ট একটা ধাক্কা, এবং এই ধাক্কাটার জন্য কেউ আপনাকে প্রিপেয়ার করে না। আর তখন আমরা যখন এই সিচুয়েশনটা দিয়ে গিয়েছি, তখন হয়তো আমরা এই সোশ্যাল মিডিয়ার জগতের ইউটিউবিংয়ের এই অ্যাডভান্স প্রিপারেশনের বিষয়টাতে ইউজড ছিলাম না। তো যে বাচ্চা বা যে ছেলেমেয়েরাই এসএসসি এইচএসসি দিচ্ছে কমপ্লিট করেছে, তাদের সবার জন্য এই ভিডিওর এটা ফার্স্ট লেসন, যে একটা সময় আসতে যাচ্ছে জীবনে, যেই সময় একদম খুব কঠিন হবে, তবে যাবে জানা থাকলে সেখানে একটু উতরিয়ে ওঠা যাবে। এবং এবার দ্বিতীয় ধাপটা আসে মাস্টার্স বা গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর। কেউ যদি গ্র্যাজুয়েশনের পরে আর মাস্টার্স ক্যারি করার সিদ্ধান্ত নেয় যে করবে না, তাহলে তার তখন থেকে শুরু হয়ে যায়। আর কেউ যদি ভাবে যে আমি মাস্টার্স করব, তারপরে মাস্টার্সের পরে তার শিক্ষা জীবনটা যখন শেষ হয়ে যায়, জীবনের রিয়েলিটি, হার্শ রিয়েলিটি তখন এসে আরেকবার আঘাত করে। এই আরেক ইয়ানাফসির জগৎ, যেখানে মনে হয় যে আমি এখন কি করব। আর যারা
রানিং স্টুডেন্ট থাকা অবস্থাতেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে এবং ছাত্র অবস্থাতেই কোনো একটা জবে, বিজনেসে বা কোনো একটা কাজের সাথে যুক্ত হয়ে যায় বা ফার্দার পরিকল্পনাটা থাকে, তখন তাদের ক্ষেত্রে এই অবস্থাটা এতটা কঠিন হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থার বিষয়টা এমন, আমাদের একাডেমিশিয়ান যারা থাকে, আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকেন, তারা আপনাকে এমনভাবে দেখাবে যে আপনি পড়াশোনা ছাড়া আর কোনো কিছুতে যদি মুভ অন করেছেন আপনি শেষ, বা আপনার রেজাল্ট ভালো না আপনি শেষ, আপনার ফিউচার খারাপ, আপনি তো স্টুডেন্ট ভালো না, আপনি এত কিছু করে লাইফে কি হবে, আপনার তো বেসিক সিজিপিএ যেটা দরকার অ্যাটলিস্ট এভারেজ 3 পয়েন্টের উপরে বা 3.5-এর উপরে সেটাই তুলতে পারতেছেন না, আপনি আমার জীবনে বাহিরে কোথায় কি করতেছেন। এবং এটা একটা চরম ভুল আমাদের ছেলেমেয়েরা করে, যে শুধুই একাডেমিক বিষয় নিয়ে পড়ে থাকে এবং পড়াশোনা করে, এবং দেখা যায় অনেক সময় অনেকেই ভালো রেজাল্ট করে, কিন্তু সেই ভালো রেজাল্টের পরেও তো একটা পাড়ি দেওয়ার একটা জায়গার একটা ব্যাপার থাকে, তখন গিয়ে সাফার করে। সবাই তো ভালো স্কোর তুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় না, কারণ সেটা তো সম্ভবও না। কিন্তু এই যে প্রসিডিউরের মধ্যে আমরা কোনো কিছু বাহিরের কাজ অ্যাড করি না বা কর্মজীবনে যাওয়ার পরিকল্পনা করি না শিক্ষা জীবনে থাকতে, তখন কি হয়, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের পর আমরা আবার সেই জায়গায় ফেরত আসি যে জায়গাতে আমাদের আর কেউ থাকে না, কারণ সবারই তখন আশেপাশের সার্কেলের সেম অবস্থা। যারা ওই একটু ব্যস্ত হয়ে নিজেকে গোছাচ্ছিল তারা একটা জায়গায় ঢুকে যায়, সেটেল হয়ে যায়। আর আমরা যারা পরিকল্পনাটা ওইভাবে করিনি তারা হচ্ছে যে হতাশ হতে থাকি, দেখতে থাকি আশপাশে সবার সফলতার গল্প শুনতে থাকি, আর আমাদের নিজের জীবনের কোনো আদ্যপান্ত আমরা খুঁজে পাই না। তো এইটা মেয়েদের জন্য খুব ভয়াবহভাবে শুরু হয়, কারণ মেয়েদের যখন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হয়ে যায় তখন তো মেয়েদের একটা প্রাইম এজ শুরু হয়ে যায় বিয়ে শাদী করার, এবং হাতে আর সময় থাকে না, এবং সোসাইটি আমাদেরকে বারবার অ্যালার্ম দেয় যে আমার হাতে আর সময় নেই এবং আমাকে এর মধ্যে কিছু একটা করতে হবে, অথবা আমি জীবনে কিছু করতে পারলাম না, অথবা মানে অনেক ধরনের ফ্রাস্ট্রেশন এবং একই সাথে সময় নেই, এই অ্যালার্ম যেন সোসাইটি আমাদেরকে প্রতিনিয়ত শোনাতে থাকে। তো এটা মেয়েরা জানে, মেয়েরা অনেক আগে থেকেই জানে, এই জন্য বিশ্ববিদ্যালয়ের শুরুর থেকেই মেয়েরা সবসময় একটা গোছানোর একটা টেন্ডেন্সি থাকে, কারণ মেয়েদেরকে এটা শুরু থেকে জানিয়ে দেওয়া হয় মেয়েদের হাতে টাইম নাই। তো মেয়েরা যতটা না এটা জানে, মেয়েরা চেষ্টা করে কিছুটা কাটিয়ে উঠতে, অনেকেই অনেক সুন্দর করে গুছিয়ে উঠতে পারে, অনেকেই নিজের হাতে তো আর করার কিছু থাকে না, ফ্যামিলির সিদ্ধান্তের ওপরেই তাকে ডিপেন্ড করতে হয়। এখানে তো আমরা তো রেভেল করতে পারি না, কারণ আমাদের ব্যালেন্স করতে হয়। কিন্তু হাওয়েভার যেই মেয়েরা শুরু থেকে এই বিষয়টা নিয়ে সচেতন থাকে, আমার মেয়েদেরকে বলতেছি যারা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আছি বা ইন্টারে আছি বা এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমাদেরকে জানতে হবে আমাদের হাতে সময় খুবই কম। তাই আমরা শুরু থেকেই যতটুকু সময় আমাদেরকে আল্লাহ দিয়েছে, যে আমাদের শিক্ষা জীবনের সময়টা আমাদের হাতে আছে, এমনভাবে কাজে লাগাতে হবে যে পরবর্তীতে আমাদের তেমন একটা এই এডুকেশন বা আমাদের লাইফের গোল নিয়ে চিন্তা করতে না হয়, যে আমাদের এই সময়ের বিষয়টা, আমাদের ব্যবহারই আমাদেরকে একটা গোলে পৌঁছে দিতে হবে। এখন ছেলেদের সাথে যেটা হয় সেটা আরো ভয়ঙ্কর। সোসাইটি ছেলেদেরকে জানায় ছেলেদের হাতে সময় আছে, মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, মেয়েদের হাতে সময় নেই, ছেলেদের হাতে সময় আছে। এই সময়ে থাকার বিষয়টা ছেলেদের জন্য কাল হয়ে দাঁড়ায় প্রচণ্ড ভয়াবহ খারাপভাবে। যেমন যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন একটা ছেলে ভাবে আমি তো ছেলে মানুষ, আমার তো সমস্যা নেই, আমি তো 40-এ বিয়ে করলেও প্রবলেম নেই। কিন্তু বায়োলজিক্যাল ক্লক বলে একটা ব্যাপার থাকে, সেই ক্লক আপনাকে শান্তি দেয় না। আপনি হয়তো ভাবতে পারেন যে ঠিক আছে, একটা মেয়ের 30-এ তার সময় শেষ, আমার হাতে 35 পর্যন্ত সময় আছে, মনে মনে ভাবতেই পারেন আমি 40-এ গিয়েও আমার লাইফের ডিসিশন নিতে পারি। কিন্তু এই যে ভাবাটা, এবং সোসাইটি আমাদেরকে সময় দিচ্ছে, ছেলেদের হাতে সময় দিচ্ছে, কিন্তু সেটা কতক্ষণ? আফটার 33, 34, 35, তারপর কিন্তু 35 পর্যন্ত গিয়ে যে আপনি সফলতা পাবেন, যত বয়স বাড়ে তত সফলতার সম্ভাবনা আমাদের মানসিকভাবে কমে যায়, কারণ আমরা ভেঙে পড়ি। আশেপাশে সবার সফলতা দেখি, নিজেরটা যখন দেখি না। আর সেকেন্ড, আমাদের এই বয়সে এসে আমাদের বাবা মার একটা ব্রেকডাউন হয়, সবার বাবা মা একটা সার্টেন লেভেলে পৌঁছায় যায় এবং সবার লাইফের রিয়েলিটি হার্ট করে। আমার জীবনের আমার প্রথম আমার বাবার ব্রেন স্ট্রোকের বিষয়টা এসেছিল আমার এই বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে, এবং আমার বাবা পর পর 4বার ব্রেন স্ট্রোক করেন, এবং প্রতিটা ব্রেন স্ট্রোক কোনো না কোনোভাবে আমার বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের সাথে জড়িত ছিল। আমার 1-2টা সেমিস্টার গিয়েছে যে সেমিস্টারে আমি পরীক্ষা দিতে আসতে পারিনি, এবং পরবর্তীতে আমার সেই সেমিস্টারের পরীক্ষা আমার পরের সেমিস্টারের ব্যাচের স্টুডেন্টদের সাথে ইমপ্রুভমেন্টে আমার টানতে হয়েছে। আমার মাস্টার্স ফাইনালের সময় আমার বাবা ব্রেন স্ট্রোক করেছে। আমি আমার ম্যামকে, আমাদের ইউনিভার্সিটির ম্যামকে ফোন দিয়ে বলেছে, ম্যাম আমার বাবা ব্রেন স্ট্রোক করেছে, আমি এখন কি করবো? ম্যাডাম বলেছে যে আমার ফাইনাল ভাইবা যেদিন ছিল, বলছে তোমার আসার দরকার নেই। তো
এই যে সিচুয়েশনগুলা আমি অনেক স্ট্রাগল ফেস করেছি, বিকজ আমি ফ্যামিলির বড় মেয়ে ছিলাম। কিন্তু আমার জন্য এটা ব্লেসিংস ছিল। আমি অনেক অল্প সময়ে নিজেকে গোছানোর জন্য একটা সুযোগ পেয়ে গিয়েছি, যে আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষেই আমার বাবার এই সিচুয়েশনটা দেখেছি। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার বাবার প্রথম ব্রেন স্ট্রোক, মাইল্ড ব্রেন স্ট্রোকটা ছিল তিনি যেদিন চাকরি থেকে রিটায়ার করেছিলেন। আমি খুব সম্ভবত তখন 8 বা ক্লাস 9-এ পড়ি। আর এটা মাইনর ছিল না, কিন্তু এটা একটা তার জন্য একটা অ্যালার্মিং ছিল, বাট একদম মেজর লেভেলে চাপটা হয়েছিল, সেটা আমার বিশ্ববিদ্যালয় জীবনেই। তো আমি তখন থেকেই বুঝতে পেরেছি যে আমার হাতে সময় নেই, আমার বিষয়টা গোছাতে হবে। কিন্তু এই জিনিসটা আসলে সবাই রিয়েলাইজেশনে আসে না। আমাদেরকে সোসাইটি থেকে শেখানো হয় যে কারো মৃত্যুর কথা যদি বলি, যে ধরো আমি যদি মারা যাই আমার জন্য দোয়া করো বা আমাকে মাফ করে দিও, আমাকে ভালোবেসো, তখন সাথে সাথে থামানো হয় যে আরে কি বলো, তুমি মারা যাবা কেন, তুমি অনেক দিন বাঁচবা। এগুলো বলতে হয় না। কেন বলতে হয় না এগুলো? আল্লাহ কি বলেছে যে মৃত্যুর স্মরণ থেকে গাফেল থাকি? প্রতিনিয়ত প্রতিদিন মৃত্যুকে স্মরণ করার কথা বলা হয়েছে, সময় নেই এই বিষয়টা স্মরণ করার কথা বলা হয়েছে। আমরা কোনো বাজে নিউজ দেখলে আমরা সরিয়ে দিই, আমরা মৃত্যুর কোনো খবর থাকলে আমরা এড়িয়ে যাই। কিন্তু এটা আমরা কেন করি? এটা আমরা করব না। আমরা নিজেকে ট্রমাটাইজড করব না, কিন্তু এভাবে নিজেকে ভাববো না যে আমার তো একদিন শেষ হবে বা হবে না, ওইটা আমরা ভাবতে চাই না, এরকম না। কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে অ্যাওয়্যার রাখবো এবং হাতে সময় নিই বা নিজেকে গুছাতে হবে, বা আমার বাবা মার এই সিচুয়েশনটা আসবে, অনেকের এটা আসেনি এই সিচুয়েশনটা, কিন্তু দিস ইজ এ রিমাইন্ডার ফর আস। আমরা যেহেতু আশেপাশে দেখি এটা হবে, এটা আপনার সাথেও হবে। হবে না ভাবলেই তো আর হয় না, হবে। কিন্তু ওই সময়ে মাঝ সাগরে পড়ার থেকে কিনারায় থেকে একটা কিছু তরির জন্য বা কিছু একটা জোগাড় করার ব্যবস্থা করা কি ভালো না? তো এই যে ছেলেদের বিষয়টাতে ফেরত আসি, ছেলেরা হচ্ছে এই সোসাইটাল রিমাইন্ডারটা পায়, হাতে সময় আছে, কিন্তু সেই সময়ে গিয়ে যখন বড় বোনের বা ছোট বোনের বিয়ের একটা ব্যাপার আসে, ফ্যামিলির দায়িত্ব নেওয়ার টাইম আসে, বাবা মা অসুস্থ হয়ে যায়, মারাত্মকভাবে কোথাও আইসিইউতে শিফট হচ্ছে, হার্ট অ্যাটাক করতেছে, ব্রেন স্ট্রোক করতেছে, তখন না আছে আপনার কাছে টাকা, না আছে মাথা ঠান্ডা করে পড়ার মতো সময়, না আছে আপনার ক্যারিয়ারে স্ট্যান্ড করার সুযোগ, না আছে ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দেওয়ার ব্যাপার। এটা কেন হয়েছে? কারণ ওই যে যৌবনে আপনি আপনার সময়টাকে কাজে লাগান নাই। এখন ছেলেদের প্রতি অনুরোধ, যারা ছোট মানুষ, যারা ইন্টারে আছে, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আপনাদের হাতে সময় আরও বেশি নাই। একটা মেয়ের হাতে যদি সময় না থাকে, আপনাদের হাতে আরও বেশি সময় নেই। কারণ একটা মেয়েকে ইসলামিকভাবে এবং সোসাইটালভাবে ফ্যামিলির দায়িত্ব নিতে হয় না, কিন্তু আপনি বাধ্য একটা ফ্যামিলির দায়িত্ব নিতে। আমাদের যে অপ্রাপ্তি আছে জীবনে, আমাদেরকে হয়তো সংসার জীবনে যদি কেউ কষ্ট দেয় বা আমাদের যে চাহিদা থাকে সেটা যদি আমাদেরকে পূরণ করা না হয়, আমরা আমাদের এই পৃথিবীতে সেটার জন্য আমরা কষ্ট পাবো, কিন্তু আখিরাতে আমরা সেটার জন্য আল্লাহ আমাদের পুরস্কার দিবেন, আমরা যদি ধৈর্য ধরতে পারি সেটার জন্য। কিন্তু আপনাদেরকে আল্লাহ তাআলা নিয়ম করেছেন যে আপনারা আমাদের দায়িত্ব নেবেন। ন্যাচারালি মেয়েদের দায়িত্ব ছেলেরা নেবে। তো আমি যদি আমার ফ্যামিলির টেক কেয়ারটা দায়িত্বটা করতে পারি, এটা আমার ফ্যামিলির বর্তমানের দুনিয়ার হ্যাপিনেস আসতেছে, আমি অর্গানাইজ করতেছে, আমার হাজব্যান্ডের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাবা মার জন্য এটা সাপোর্ট হচ্ছে। বাট আমি যদি এটা না করি, বিশেষ করে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা আদার ওয়েতে বাহিরের যে সাপোর্টটা, সেটার জন্য আমাকে দায়বদ্ধ করা হবে না। বাট আপনি দায়বদ্ধ, এবং আসলে কারোর দায়বদ্ধতার প্রয়োজন নাই। মনে করেন কেউ আপনাকে বললো না যে আপনি কোনো দায়িত্ব নেন, কিন্তু পুরুষের যে সাইকোলজি, পুরুষকে আল্লাহ যেভাবে বিল্ড করেছে, পুরুষের পছন্দ দায়িত্ব নিতে, এবং পুরুষ যখন দায়িত্ব নিতে পারে না, কোনো কিছু যখন সলভ করতে পারে না, পুরুষের ব্যাপারটা থাকে হচ্ছে প্রোভাইডার মাইন্ডসেট। পুরুষ ভালোবাসে দিতে, তার তার ন্যাচারের মধ্যে হচ্ছে প্রোভাইডিং মাইন্ডসেট থাকে, সেটা যখন সে করতে পারে না তখন পুরুষের আত্মতৃপ্তি আসে না। আর এই বিষয়টার কারণে আমি বলি যে আসলে ছেলেদের হাতে আরো বেশি সময় নেই। এখন আপনি দেখেন, এই যে সেকেন্ড স্টেজ, যখন আপনার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সটা কমপ্লিট হয়েছে, এখন আপনার আবার সেই সময়টা শুরু হয়। মেয়েদের জন্য এটা যেরকমই হোক একটা সামারের মধ্যে তাদের বিয়ে হয়, কিন্তু প্রত্যেকের জীবনের কষ্ট। মেয়েদের যখন এই সময়টা যায়, মেয়েরা জানে যে একটা লাইফ পার্টনার খুঁজে পাওয়া, ভালো একটা মানুষের সাথে সেটেল হওয়া, নিজে যেটা ডিজার্ভ করি সেটার ফিল করে, এবং ফাইন্যান্সিয়ালি একটা ব্যাপার থাকে, মানুষের সাথে নিজের সম্মানের সাথে বাঁচার একটা ব্যাপার থাকে, সেটা একটা জগৎ। আর একটা ছেলের জন্য সেটা আরেকটা ভিন্ন জগৎ, যেই জগতে আপনাকে দায়িত্ব নিতে হবে। কিন্তু যখন আশেপাশের একে একে সবার জব হতে থাকে, আপনি দেখেন আপনার হচ্ছে না, ইভেন আপনার আশেপাশে তাকিয়ে দেখেন আপনার মেয়ে বন্ধুরাও অনেক ভালো ভালো জায়গায় চলে গেছেন, তখন আপনার বাবা মার সিচুয়েশন সব মিলে আপনাকে এত বেশি লুজার মনে হয় যে আমি আসলে কি করলাম। এটা হচ্ছে
প্রথমটা ছিল আমাদের ইন্টার পাসের পরে আমাদের মনে হবে যে পৃথিবীটা ইয়ানাফসি, আসলে আশেপাশে কেউ নেই, আমার নিজেকে আগে দাঁড়াতে হবে। সেকেন্ড হচ্ছে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশনের পর, এটা একটা ধাপ। থার্ড হচ্ছে বিয়ের পর। বিয়ের পরে আপনার সেম একই অবস্থা হবে। এই দুইটা সময় যেমন পুরো জগতের সবকিছু সে ডিসকানেক্ট হয়ে যান, বিয়ের পরে এরকম একটা শুরু হবে যে হ্যাঁ, আমরা বিয়ে করার সময় আমাদের আশেপাশের অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা বিয়ে শাদী করি, আমাদের সবকিছু ঠিক থাকে, অনেক সময় থাকে না, কিন্তু দেখা যাবে কি কোনো কিছুই আর আগের মতো থাকবে না। আপনার সেই সিস্টেমটা, সেই একাকিত্বের সিস্টেমটা, সেই সেট আপটা আবার স্টার্ট হয়ে যাবে। আর আপনার মনে হবে যে আপনি আগের মতো মিশতে পারতেছেন না সবার সাথে, অথবা পারতেছেন, অথবা আপনার লাইফ প্যাটার্ন অনেক ভালো, অথবা ভালো না, কিন্তু একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে। এবং আপনি দেখবেন যে একটা সময় লাগে 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স আপনার নিজেকে একটা রিদমে আবার ফেরত পেতে। মানুষ আবার একটা সিস্টেম সেট আপ করে ফেলে, হয়তো ইনলসের সাইডের রিলেটিভসরা, তার পার্টনারের ফ্রেন্ডরা, ওইটা মিলে একটা প্যাটার্ন ক্রিয়েট হতো, তো ওইটা আবার নতুন একটা সেটআপে আমরা নিজেকে আর কি সেট করি। এখন কথা হচ্ছে যে এই যে একাকিত্বের জগৎ বারবার বারবার শুরু হয়, এবং এটা 3টা বললাম, বাট এখানেই কি শেষ না, এখানেই শেষ না, এরকম রিপিটেটিভ সার্কেল লাইফে চলতেই থাকবে। একটা সময় আপনার সন্তান হবে, আপনার সন্তানদেরকে বিয়ে শাদী দিয়ে দিবেন, সেই আবার একাকিত্বের সার্কেল চালু হয়ে যাবে। তো আপনি বিদেশে গেলেন, আপনার সেই আবার একাকিত্বের সার্কেল চালু হয়ে যাবে। তো এখন এটার কি কোনো বাঁচার কোনো ওয়ে নাই? অবশ্যই বাঁচার ওয়ে আছে, কিন্তু এই প্রসিডিউরটা আপনাকে অধ্যবসায়ের মাধ্যমে আনতে হবে। সেটা হচ্ছে নিজের একটা জগৎ তৈরি করুন। আপনার সেই জগতে আপনি চাইলেই ঢুকে যেতে পারেন, আপনার সেই জগৎ থেকে আপনি চাইলেই আবার বের হয়ে আসতে পারেন, ঢুকে যেতে পারেন যখন ইচ্ছা। সেই জগতে আপনার নিজস্বতা থাকবে, আপনার নিজের ভালোবাসা থাকবে, আপনার স্বপ্ন থাকবে, আপনার লক্ষ্য থাকবে, গোল থাকবে। কেন আমি এগুলো নিয়ে বারবার কথা বলি? যদি আমরা দেখি যে আমরা কিছু বড় বড় মানুষের লাইফ যদি দেখি, যারা বর্তমান জগতের সেলিব্রিটি, যাদের অনেক ফলোয়ার আছে, আমি কিন্তু চাই বা না চাই আমি তার ঘরের অংশ হয়ে যাই। আমার ভালো লাগে তার লাইফস্টাইল দেখতে, অনেক সময় ভালো লাগে না, আমি দেখি যে তার মতাদর্শ আমার ভালো লাগে, আমি সারাক্ষণ তাকে দেখি, তার কথা শুনি, তার ফ্যান বেসটা বড় হয়, সে আরও বড় হয়। আমার কি হয়? আমার ফ্যান বেস তো বড় হয় না। এখন সে যদি আপনার আইডিওলজির সাথে ম্যাচ করে, যেমন আপনার প্রোডাক্টিভিটির সাথে, আপনার বিজনেস কনসেপ্টের সাথে, অথবা ফিউচারে আপনি যেই লাইনে প্রফেশনাল হতে চাচ্ছেন সেখানে, তাহলে সে কিন্তু ভ্যালু অ্যাড করতেছে আপনার লাইফে। বাট ইফ হি ইজ এন্টারটেইনার, অথবা তার কনসেপ্টের সাথে ইটস নট গুড অর ব্যাড, কিন্তু ওটার সাথে আপনার কোনো আউটকাম আসতেছে না, সাস্টেইনেবিলিটি আসতেছে না, তখন কিন্তু সেটা আপনার জগৎ থেকে আপনি ছিটকে যাচ্ছেন। আমি এই জন্য বারবার বলতেছি যে নিজের একটা জগৎ তৈরি করেন, যেই জগতে কোনো হার্ম নাই, যে এটা আপনার লাইফের যেই স্টেজে যান সেই স্টেজের মধ্যে কোনো প্রবলেম নেই। নিজেকে এমনভাবে ভালোবাসুন, নিজের জন্য কাজগুলো এমনভাবে করুন যে আপনার আশেপাশের জগতের কোনো কিছুর সামঞ্জস্যর মধ্যে বা অসামঞ্জস্যর মধ্যে যাতে আপনার কোনো প্রবলেম না থাকে। আবার লাইফে এমন কিছু কিছু সময় আসবে আপনি খুব ভালো আছেন বা ভালো থাকতেছেন বা ভালো থাকবেন, এবং অনেকে হয়তো এর মধ্যে 1-2টা ধাপ অলরেডি পাড়ি দিয়ে ফেলেছেন, তাদের জন্য দিস ইজ এ রিমাইন্ডার, আপনি আবার সেই সেটআপে ইউজড হবেন না, যে থার্ড ধাপে যখন আপনার লোনলিনেসটা আসবে তখন যেন আপনি আর ভেঙে না পড়েন। কীরকম? আপনি যখন দেখলেন যে অনেক ফান হচ্ছে, একটা গ্যাং খুব আনন্দ করতেছে, নিজের সর্বস্ব দিয়ে, সব কিছু দিয়ে, ওখানে নিজের সময় দিয়ে, ইমোশনস দিয়ে একদম পুরোপুরি ডাইভ দিবেন না, কিছুটা হলেও নিজের একটা আলাদা জগতের প্রতি টাইম স্পেন্ড করুন, যেটাতে আপনার একটা সাস্টেইনেবিলিটি আছে। এতে করে কি হবে, ওই জগৎটা যখন ভেঙে পড়ে যাবে তাতে আপনার তেমন একটা ইফেক্ট হবে না। কিন্তু আপনি যদি ওখানে অনেকটা সময় নিয়ে, আগ্রহ নিয়ে, ইমোশন দিয়ে মেশেন, তখন হবে কি যে আপনি পরবর্তীতে এটা যখন ভেঙে যাবে আপনি আবার সেই কি করবেন এর মধ্যে গিয়ে পড়ে যাবেন, অথবা তাদের অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট দেখে আবার মনে হবে যে আর ঠিকই তো, তারা আগায় গেল, আড্ডা দিল, সময় সবই একসাথে করলাম, কিন্তু এখন আমি আবার সে পিছিয়ে পড়ে গেলাম, আমাকে কেউ চেনে না। এখানে কারো কোনো দোষ দেওয়ার কিছু নেই। প্রত্যেকটা মানুষের জীবন কঠিন, প্রত্যেকটা মানুষ তার সফলতার জন্য খাটে, প্রত্যেকটা মানুষ যারা সফল হয় না, হয়তো আল্লাহ পরিকল্পনা করে রেখেছেন এটাই তার জন্য উত্তম ছিল, অথবা এটা তার কর্মফলের প্রতিদান স্বরূপ সে পায়। আপনি এমনভাবে নিজের একটা সার্কেল ক্রিয়েট করুন। সার্কেল বলতে আমি বলতেছি আপনার নিজের ইনার্মি, যেই সার্কেলটা হয়তো সময় লাগবে গোছাতে, কিন্তু এই সার্কেলটা আপনাকে ওই সময়গুলোতে যখন আপনার আরেকজনের উপর ডিপেন্ডেন্সি চলে আসে সেটা থেকে বাঁচাবে। দেখেন, একটা মেয়ে মানুষের জন্য এই সার্কেলটা থাকা খুব জরুরি। আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি প্রোডাক্টিভ থাকেন, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ইসলামিক দিক নিয়ে ভাবলেন, আপনি যদি নন মুসলিম হয়ে থাকেন, আপনি আপনার
নিজের শরীর, স্বাস্থ্য, খাবার দাবার, নিজের ভ্রমণ, নিজের ভালোবাসা, নিজের হবি এসবের বিষয়ে একটু ফোকাস করলেন। ঘুরতে যেতে যদি নাই পারেন, আদার্স যে হবিগুলো আছে ঘরে বসে থাকা, নিজের একটা ওয়ে ক্রিয়েট করা, সেটাতে যদি ফোকাস করেন, এতে করে কি হবে, আপনি জীবনের যেই ফেজে যান, আপনার কিছু কিছু বঞ্চনার শিকার হওয়ার পরও আপনার নিজের একটা কিছু থাকবে যেটাকে আপনি আঁকড়ে ধরে থাকতে পারবেন। কেন এমন হবে যে আপনি আপনার নিজস্বতা বিকিয়ে দিয়ে, আপনার সময় বিকিয়ে দিয়ে আপনি আরেকজনকে সার্ভিস দিতে 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 একসময় ভাববেন যে আরে আমি সবার জন্য করলাম, আমার জন্য কেউ করলো না। দিস ইজ ইয়োর ফল্ট। আপনি কেন সবার জন্য করবেন? আপনাকে তো আপনার সৃষ্টিকর্তা বলেনি আপনি সবার জন্য করবেন। আপনাকে সৃষ্টিকর্তা বলা হচ্ছে শুধু তোমার উপর তোমার হিসাব নেওয়া হবে, তোমাকে তোমার জন্য কাজ করতে হবে, আমাকে আমার হিসাব দিতে হবে। এখন আমি আমার ফ্যামিলিকে সার্ভ করতেছি, ওয়াই? কারণ আমাকে আল্লাহ রিওয়ার্ড দিবে। আদারওয়াইজ আমি কেন আমার ফ্যামিলিকে এত সময় দিব, আমি এত টাইম দিব? কারণ আমাকে বলা হয়েছে যে আমার ফ্যামিলি টেক কেয়ার করার জন্য, আমার ফ্যামিলিকে সার্ভিস দেওয়ার জন্য, ভালো ব্যবহার করার জন্য, বাবা মার সাথে সময় দেওয়ার জন্য, স্পাউসের সাথে ভালো ব্যবহার করার জন্য, লাইফ পার্টনারের সাথে সচেতন থাকার জন্য। এগুলোর যে বিনিময়ে আমি পাবো, এবং বিনিময়ে আমি যখন তাদের সাথে এই ভালো জিনিসের সার্ভিসটা দিচ্ছি, তারাও হচ্ছে স্টেক হোল্ডার, এবং তারাও আমাকে রিটার্নে এটার ভালো ব্যবহারের একটা আউটপুট দিচ্ছে। আর আমি নিজেকে নিয়ে কাজ করি, আমি যদি নামাজ পড়ি, আমি যদি বই পড়ি, আমি যদি একটা ভালো বিজনেস পরিকল্পনা করি, আমার মনে হয় না যে এখানে তেমন একটা বাধা আসার কথা। আচ্ছা, যদি বাধা আসে, যদি এমন একটা টক্সিক সিচুয়েশনে আপনি থাকেন যে যেখানে আপনাকে আগাতে দেয়া হয় না, আশা করি নামাজ পড়তে দেওয়া হয়, তো নামাজের মাধ্যমে আপনি যখন দোয়া করবেন আপনার অনেক সমস্যার সমাধান আল্লাহর তরফ থেকে চলে আসবে। তারপরেও যদি মনে হয় পড়াশোনা করতে দেওয়া হয় না, বা সন্তান আছে ডিস্টার্ব করে, তখন আমরা আবার দেখি ইবাদতের জন্য মধ্যরাতকে নির্বাচন করা হয়েছে। তো মাঝরাতে উঠে আপনি যদি নীরবে নিভৃতে 15 মিনিট 30 মিনিট নিজের যেই জিনিসটা নিয়ে কাজ করতে চান করলেন, আপনি যদি একটু 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, যদি তাহাজ্জুদের নামাজ পড়তে ইচ্ছে না হয়, আপনার নিজের কাজটা করার জন্য আপনি যদি সবাই ঘুমিয়ে যাওয়ার পর পরিকল্পনাটা করেন, কে আটকাবে আপনাকে? নো ওয়ান ইজ দেয়ার টু স্টপ ইউ। আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবে। তো আমরা এই জগৎটা তৈরি করব নিজেকে সারভাইভ করানোর জন্য, এবং আপনার একা হয়ে যাওয়ার যে প্রসিডিউর, এই প্রসিডিউরটা থেকে আপনাকে নিজেকেই সারভাইভ করে বাঁচিয়ে রাখতে হবে। তো আমার জীবনের গল্প হচ্ছে, আমি জীবনের বিভিন্ন ধাপে ধাপে এই জায়গাগুলো বারবার ফেস করেছি। যেহেতু আমার অসম্ভব প্রবলেম সলভিং এর একটা মেন্টালিটি ছিল, প্রবলেম সলভিং মেন্টালিটি নিয়ে আমরা একদিন ভিডিও বানাবো, এবং প্রোভাইডিং মাইন্ডসেট ছিল যে আমি কেন নিব, আমি দিব, আমার কোনো প্রবলেম আছে আমি সেটা সলভ করব। আর এই ধরনের কিছু কনসেপ্টের জন্য আমার লাইফটা অনেক সহজ হয়েছে। কিন্তু অবশ্যই অবশ্যই এবং অবশ্যই নিজের একটা জগৎ তৈরি করতে হবে, অন্যের জগতে ঢোকা যাবে না, তাহলে একটা সময় পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এইভাবে করে আমরা হচ্ছে নিজের জীবনটাতে একটা নতুনত্ব আনতে পারি। ধন্যবাদ সবাইকে, আমার জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।